sponsored by BTech Expert Hair Care Oil. ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের সৌজন্যে মিউজিক অনুষ্ঠানে। আজকের এই ঈদ আয়োজনে আমি আছি নিশীথ সূর্য, আর আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তাকে আমি বাংলা লোকগানের একজন নতুন আইকন, প্রিয় আইকন মনে করি, যার কণ্ঠ গায়কিতে বাংলার মাটির, পলি মাটির ঘ্রাণ পাওয়া যায়। সেই শিল্পীকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, বাংলাদেশের জনপ্রিয় লোকগানের সঙ্গীত শিল্পী সালমা। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সালমা, আপনি আমাদের এই অনুষ্ঠানটা আপনার গুরু শফি মণ্ডল থেকে শুরু করে বাংলাদেশের প্রথিতযশা শিল্পীরা, কিংবদন্তি তুল্য শিল্পী, নাম বললে শেষ হবে না, অগণিত মানুষের এখানে চরণ পড়েছে এই জায়গায়। তো আজকে এই প্রসঙ্গটা এই জন্য তুলেছি, আমাদের এই মিউজিক অনুষ্ঠানটা মূলত আর্কাইভ করি আমরা, শিল্পীদেরকে আর্কাইভ করে রাখি শিল্পীদের সৃষ্টিকর্মগুলো। তো আপনি ওই শিল্পীদের মধ্য থেকে সর্বকনিষ্ঠ আজকে। এইটা আমাদের জন্য খুবই আনন্দের আমি বলবো যে না, এটা আমার জন্য বিরাট একটা পাওয়া যে এত গুণী মানুষদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। শুরুটাও সবার সর্বকনিষ্ঠই ছিলাম, এখনো সেম ওইরকম একটা অনুষ্ঠান এরকম যদি হয় তাহলে খারাপ না, এটা আসলেই অনেক বড় পাওয়া। আর আমার ধারণা ঈদের আয়োজনে আপনাকে যারা স্ক্রিনে দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে। আমরা সবাই জানি যে আপনি একটি রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন ছিলেন, ওই প্রসঙ্গে আমরা আলাপে যাব। কিন্তু আমি যেটা জানতে চাই যে সেই গল্পে যাওয়ার আগে সঙ্গীতের সাথে সালমার প্রথম সখ্যতা কিভাবে হলো, কবে থেকে? এটা আসলে শুরু হয়েছে একদম ছোট বয়স থেকে, যখন থেকে আমি কথা বলতে শিখেছি। গান শুনে শুনেই বড় হওয়া আসলে আমার। তো আমি অনেকবার এই গল্পটা করেছি যে আমার বাড়ির পাশে একদম আমার মেজো আব্বা, উনি সবসময় উনি পুরো কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বাউলরা আসতো। আচ্ছা। প্রতি মাসের 11 তারিখে বিচ্ছেদে একটা অনুষ্ঠান, ভাব সঙ্গীতের একটা অনুষ্ঠান করা হতো। যখনই একটা করে উৎসব হয়েছে আমি যে কোনো গানের এক অন্তরা আমি মানে নিজের মধ্যে রপ্ত করে ফেলতাম। আচ্ছা। তো এরপরে মানে তিনটা মাস যদি হয় তাহলে একটা গান আমার শেখা হতো। তো এইভাবে আমি 4-5টা বা 10টা গান মতো আমি নিজে নিজে রপ্ত করেছি ছোট বয়সেই। বাহ। তো এরপরে আমার কাকা একদিন আমার গান শুনে বলল যে সে তো খুবই অবাক এবং সে খুব খুশি। একদিন হঠাৎ করে যখন আমার বয়স 4 বছর, সেই সময় কাকা বলে ফেললেন যে আজকে আমাদের সালমা গান করবে। তো ওখানে তো সব অনেক বড় বড় বাউলরা এসেছে। তো মানে সেই সময়ের ব্যাপার আর এখনকার ব্যাপারের মধ্যে কিন্তু অনেক তফাৎ, যে অতটুক বাচ্চা ও কিভাবে এত গুণী গুণী বাউলদের মাঝে উঠবে, এটা একটা কেমন কথা, একটু দেখি না বাচ্চাটা একটু গাক না। তো আমি তখন সাইজির ভাবসঙ্গীত ধরেছিলাম আর কি, 4টা লাইন। কোন গানটা? ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি রে সামান্য চোরা, ধরবে কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। কি সুন্দর। তো এই গানটা সেই সময় গাওয়ার পরে তো আর কোনো কথা নয়, তারপরে প্রত্যেক ভাবসঙ্গীতে আমাকে গাইতেই হবে প্রতি উৎসবে। হ্যাঁ। এবং এটা কোন গ্রামে ছিল? কুষ্টিয়ার কোন গ্রামটা? কুষ্টিয়া দৌলতপুর থানা, গ্রাম গঙ্গারামপুর। গঙ্গারামপুর, বাহ। তো এইভাবে হলো। তারপর একদিন আমাদের নানার বাড়িতে একটা আমার মেলা অনুষ্ঠান হয়। তো মেলার অনুষ্ঠানগুলো কিন্তু আগে গ্রামে প্রচুর হতো। তা আমার ছোটবেলাতে আমি প্রথম মেলাতে যখন গান গাইতে উঠি, ওখানেও সেম এতটুক বাচ্চা গান গাইবে। তো গান গাওয়ার পর তো আমার প্রথম পরিচয় হয় নাহরুল ভাইয়ের সাথে। উনি আমার বড় ভাই। আমি সবসময় তাকে বলি যে আমার চাচাতো ভাই, কিন্তু ওনার সঙ্গে মানে সম্পর্কটা এমন ছিল যে উনি হচ্ছে আমাদের পাশের গ্রামের
তো সে ওই দিন ওখানে তবলা বাজাবে। আচ্ছা, তো আমার সাইজটা যখন এতটুকু দেখেছে, তো উনি একটা মানে টিটকারামূলক একটা গ্রামে থাকেন, একটু হাসি দেয়, ইস, আসছে কি সব মানে মান সম্মান, একটা প্রেস্টিজের ব্যাপার। উনি একটা লম্বা 5 ফিট 6 ইঞ্চি সমান মানুষ, আর আমি একটা পুচকু। মাইক্রোফোনটা যে ধরছি ওইটাও মানে ভারটা নিতে পারবো কিনা সম্ভাবনা আছে। তো আমি যখন গান ধরি উনি তো অবাক। ওই পুচকি মেয়েটা কোন গান গাইলো? লালনের অনেকগুলো গান গাইলেন, তো আপনি ওই গানগুলো থেকে কোন গানটা শোনাবেন? এক হাতে যদি বাস্ত তালে তবে কেন 2 হাত লাগাও, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এটা ছিল। আহা, সালমা, আপনার যারা গুরু ছিলেন তাদের নাম আমরা একটু শুনতে চাই, এবং আপনি কিভাবে গুরুজির কাছে গেলেন, আপনার সফরটা, সঙ্গীতের সফরটা। ওই যে বললাম যে নাহারুল ভাই আমাকে নিয়ে গেল, তারপরে গুরুজির কাছে গেলাম। গুরুজির কাছে যাওয়ার পরে গান শুনলো, স্কেল ঠিক করে দিল। এরপরে তো সারগাম শুরু হলো, বললো নো গান, শুধু সারগাম। এবং তারপরে থেকে আমার ক্লাসিক্যাল প্র্যাকটিস করা শুরু হলো, আমার কণ্ঠের বেসটাকে তৈরি করা শুরু হলো। 3-4 বছর পরে আমি কিছু স্টেজ গুরুজির সাথেই অ্যাটেন্ড করেছি বিভিন্ন জায়গায়, কুষ্টিয়ার অঞ্চলগুলোতে, এবং অনেক জায়গায় আমি উপহারও পেয়েছি। এবং তার পাশাপাশি এইভাবে চলছিল। হঠাৎ করে আবার নাহারুল ভাইয়ের মামা, উনি তো আমার গান শুনে ডিরেক্ট রেজিস্ট্রেশন করে দিয়েছিল খুলনাতে। আমাদের খুলনা অডিশনের রাউন্ড ছিল কিন্তু 2টা। আচ্ছা, প্রথমে ছিল হচ্ছে প্রণব ঘোষ, ওনার আমি মানে বাছাই পর্ব যেটা। হ্যাঁ, বাছাই পর্বে আমাকে বাছাই করা হলো। সেকেন্ড রাউন্ডে আমি ডিরেক্ট আহমেদ ইমতিয়াজ বুলবুল বাবা ছিলেন, এবং হ্যাঁ ফাহমিদা নবী আপু ছিলেন, এবং বিশ্বদা ছিলেন খুলনাতে। আচ্ছা, তাদের সামনে গাইলাম, এবং ওখান থেকে ডিরেক্ট ঢাকা। তো প্রণব ঘোষের সামনে কোন গানটা গাইলেন মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, কোন গানটা? ধরচোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, যে গানটা আপনি প্রথমে শোনালাম। মানে যে গানগুলো আমি সব থেকে বেস্ট, আমি কমেন্টস ওই যে মায়ের জঠর থেকে শুরু করে যে গানগুলো আপনি বেড়ে ওঠার মধ্যে দিয়ে শুনছিলেন, সেই গানগুলো আপনি করলেন। আর বিশ্বদা এবং আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল, ওনাদের সামনে যে গানটা করলেন আপনি, ওই গানটা কি ছিল? যেটা দিয়ে তখন মনে হয় ইয়েস কার্ড এরকম কিছু একটা ছিল, যে ঢাকায় আসার জন্য ইয়েস কার্ড এরকম। পল্লী গীতের মধ্যে ছিল হচ্ছে বানিয়া বন্ধু, লালন সাইজির গানের মধ্যে ছিল হচ্ছে বেদে নাই যে রূপরেখা, আর একটা আধুনিক গাইতে বলেছিল, তো ওই সময় আধুনিক মানে ফোকের মতো করে কোনটা একটু শুনি, এটা তো আমাদের খুব আগ্রহ আছে। এটা হচ্ছে দেলোয়ার আর্যদা শরফের খুব খুব জনপ্রিয় একটি গান। কিন্তু কোনটা? কভু যদি যাও ভুলে ভাসিব নয়ন জলে, জীবন যাবে আমার কান্দিয়া, এই অন্তরে সারাটি জীবন আপন করে রাখিব তোমার আমি বান্ধিয়া। সালমা, আমরা আপনার সেই যে ক্লোজ আপ ওয়ানের যে গানগুলো আপনি করলেন, ওগুলো সংগ্রহ করেছি আমরা। এটা হচ্ছে বেস্ট অফ সালমা ক্লোজ আপ ওয়ানে, সেই ছোট্ট সালমা ক্লাস 7-এ। তো আমরা ওই সালমা কি গান গাইলো সালমার, এটা আমরা চেষ্টা করেছি আমাদের টিম। মানে এটা মূলত আপনার ওই ক্লোজ আপে যা গান গাইলেন একত্রে। তো আমার আপনার কাছে জানতে চাওয়া যে এই যে আপনি দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন হলেন, কোন জাদুতে এই বিজয়ের মুকুট আপনি ছিনিয়ে নিলেন? এটা আপনি যদি আজকে এসে বলেন তাহলে কিভাবে বলবেন আপনি? আসলে ওটা না, মানে সবাই গাইতো আর আমি সবার দিকে শুধু চেয়ে থাকতাম। মানে অডিশনে অনেক ভাই বোনদের সঙ্গে আমার দেখা হয়েছে, এবং সবার সাথে আমি যাদের সাথে মিশেছি ওরা সবাই আমাকে দোয়া দিয়েছে। মানে আমি যে এতগুলো মানুষের সংস্পর্শে আসবো, এটা তো আমার জন্য বিরাট পাওয়া ছিল। এবং সবাই যখন গাইতো না, আমি ওই গানগুলো শুনে শুনে মুখস্থ করে ফেলতাম। আচ্ছা, হ্যাঁ, তো আমার এত ভালো লাগতো। মানে এর মধ্যে তো আমার ক্লোজ আপের ভাই বোনরাও ছিল, বাট আরও অনেক, তো মানে অনেক অনেক মানে
কম্পিটিশনে তো প্রায় 55,000 প্রতিযোগিতা, তার মধ্যে 40 জন আমরা একত্রিত হয়েছিলাম। এই 40 জনের সাথে আমার যতটুকু দেখা হয়েছে, তো বাকিরা এতটুকু বলতে পারবে আমাকে সবাই অনেক স্নেহ করেছে। তো একটা ব্যাপার হতো কি, আমি যখনই গাইতাম ওরা বলতো এই শেষ। আমার বড় বোন ভাইয়েরা বলছে যে আমি যখন গান গাই তখন আমি খুব সিরিয়াস, তখন আর আমার অন্য মানুষ তখন নাকি আমার বয়স নাকি আমার বয়সের তুলনায় আমার বয়স নাকি 80 হয়ে যায়। তো তারাই বলে যে ঠাকুমার সাথে পারবো না। আচ্ছা, আপনার এই যে 10 জন যারা ছিলেন, আপনারা আরো তো ছিলেন, কি 10 জনের মধ্যে আপনার কাকে ভালো লাগতো, কার গান বেশি পছন্দ ছিল? আমার গান বাদে ওদের সবার গান আমার ভালো লাগতো। মানে সবার গান ভালো লাগতো? সবার গান ভালো লাগতো। এরকম হতো না যে না মানে ওই শিল্পীটা প্রথম হওয়ার সুযোগ আছে বা চ্যাম্পিয়ন হতে পারে? না, আমার কাছে আমি বাদে সবারটা ভালো লাগতো আমার, কারণ আমি সবসময় ওদের থেকে শিখতাম। আচ্ছা, আমি কম্পিটিটর কখনো মনেই করি না। আমি বারবার দেখেন কথার মধ্যে ভাই বোন কেন বলছি, বিকজ তারা সবাই আমার ভাই বোন, আমি তাদের কাছ থেকে সবসময় শিখেছি। আচ্ছা, শিখেছেন বলছেন, একটা পরীক্ষা হয়ে যাক। আপনি নিশিতা বড়ুয়ার রংধনু ভালো লাগে গাইতে পারবেন? হ্যাঁ, সামান্য একটু শুনান। আমি গেয়েছিও। আচ্ছা, তাই শুনান একটু। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। ও বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। ও বাহ, নতুন একটা এডিশন। আপনি পাস। আরেকটা আপনার পরীক্ষা আছে, মুহিনের এ দেহটা। তুমি ছাড়া এই দেহটা পাখি ছাড়া খাঁচা, এভাবে যাই না বাঁচা, এভাবে যাই না বাঁচা। কোন আকাশে উড়াল দিকে কোথায় বাঁধো ঘর, বুকে আমার দারুণ খরা হয় যে নদী চর। তুমি ছাড়া এই দেহটা পাখি ছাড়া খাঁচা, এভাবে যাই না বাঁচা, এভাবে যাই না বাঁচা। পাস পাস। আজকে নিশ্চয়ই যদি কেউ দেখে থাকেন, হুট করে গাইতে বললেন, আমার এইগুলো কিন্তু সেই কম্পিটিশনে আমি শুনে শুনে তুলেছি। সো এরপরে কিন্তু আমার ওইভাবে গাওয়া হয় না, কিন্তু আপনি বললেন তারপরেও আমি গাইলাম। আরো বেটার হতো যদি আমি কন্টিনিউ গাইতাম। না, তারপরে সুন্দর, অনেক ভালোবাসা ছিল। মানে আমাদের মৌলিক গানগুলো, এটা তো মহিন ভাইয়ের মৌলিক গান ছিল, নিশিতার মৌলিক গান ছিল, নিশিতার হচ্ছে মৌলিক গান ছিল, হচ্ছে মইনুল ভাইয়ের লেখা এবং সুরে একটি গান দারুণ, সবার প্রেম থেকে। ওই গানটাও দারুণ গান, ওটা মনে আছে আপনার? হ্যাঁ, ওয়াই নট। হ্যাঁ প্লিজ। কারণ মইনুল ভাই যখন এই গানটি তুলে দিচ্ছিলেন, মইনুল ইসলাম খান, হ্যাঁ কনক চাপার, আমি দরজার পাশে চুপটি করে কান পেতে শুনতেছি এবং যা যা তুলতেছে সব কানে রেকর্ড করছে, এবং আমি পরে মইনুল ভাইকে শুনিয়েছিলাম। গানটা কিন্তু অপূর্ব সুর করেছিলেন, খুব দারুণ, মানে কথাটাও দারুণ ছিল, এত সুন্দর। একটু হয়ে যায়। সবার প্রেম থেকে আমার প্রেম কিছু ভিন্ন, আমি সুখের সবে বিলিয়ে দিয়ে কষ্টগুলো রাখি শুধু নিজেরই জন্য। আমার ধারণা নিশিতা যদি আজকের অনুষ্ঠানটা দেখে তাহলে ভালো লাগবে। ও জানে, সবাই জানে, এভরিওয়ান নোজ ভেরি ওয়েল। দারুণ। তো এই সেই ক্যাসেট যেটা আপনাদের প্রথম মৌলিক গানের সেরা 10 ক্লোজ আপ ওয়ানের। আমার ধারণা ওই সময় যারা বাংলাদেশের যারা গান ভালোবাসেন যারা, তো ওনাদের সবার কালেকশনই কিন্তু ছিল। আর এই ক্যাসেটের প্রথম গানটা কিন্তু আপনার গাওয়া, সেই লালন তোমার আরশি নগর আর কত দূর। লিখেছেন আবিদ আনোয়ার, আর সুর করেছেন প্রয়াত আমাদের অনুপ ভট্টাচার্য। এই গানের প্রেক্ষাপটটা একটু যদি বলেন, কিভাবে আসলো, কিভাবে
ধরা দিল আপনার কাছে? ওই যে বললাম যে আমরা যখন অ্যামাজন ক্লাবে আমাদের ট্রেনিং করা হচ্ছিল আমাদের 10 জনকে, তখন মৌলিক গান যখন সিলেক্ট করা হলো, যেমন নিশিতার জন্য মইনুল ইসলাম খান এবং আমাদের মুহিন ভাইয়ের জন্য বাপ্পা মজুমদার দাদা, এবং আমার জন্য সেই সময় চুজ করা হলো অনুপ ভট্টাচার্য। আবিদ আনোয়ার উনি সাইজিকে কি দারুণ করে ধারণ করেছে নিজের মধ্যে, এবং ওনার সঙ্গে আমার দেখা হয়নি, তবে ক্লোজ আপ ওয়ানে আমাকে অনলি এক অন্তরা, মানে আমাদের গানের তো দুটো অন্তরা ছিল, এক অন্তরা গাওয়া হয়েছিল, আমি কিন্তু দুটো অন্তরাই গিয়েছিলাম, এবং আমি বাইরে যখন করেছি তখন কিন্তু দুটো অন্তরাই করেছি। আচ্ছা, তো ওনার সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু এখন সামনাসামনি দেখা হলে আবারও বলতাম যে প্লিজ আমার জন্য আরেকটা ওইরকম একটা গান করেন যেটা আমার জীবনে রয়ে যাক। অচেনা এক পরশে খুঁজে, অচেনা এক পরশে খুঁজে, কাটলো সকাল কাটলো দুপুর, লালন তোমার আর সিনগর, আর কত দূর আর কত দূর। মখমলের মতো কণ্ঠ। দর্শকদের একটা জিনিস জানাতে চাই, তথ্য দিতে চাই, এই যে 10টি গান, মৌলিক গান যেগুলো হলো, প্রতিটাই কিন্তু ওয়ান টেকে, হ্যাঁ তাই না? এই ক্যাসেটের পুরো গানগুলো সব আমরা সবাই ওই মঞ্চের গানগুলোকে নিয়েই ক্যাসেট। আমরা আপনার মৌলিক গানে যেহেতু আছি, মৌলিক গানের দ্বিতীয় যে মৌলিক গানটা, ওইটাও এটা অসাধারণ গান হলো। কবির বকুল লিখলেন, শওকত আলী লিখলেন এবং শওকত আলী ভাই সুর করলেন। আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে, তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে, বন্ধু রে, দেখা দাও না কথা কও না, রইলা কুন্দুরে, বন্ধু রে, দেখা দাও না কথা কও না, রইলা কুন্দুরে। আমরা আপনার কিন্তু প্রথম যে ক্যাসেট বন্ধু আইও আইও, এটা সংগ্রহ করেছি, এই সেই সালমা। তো এই যে মরমী সাধকদের নিয়ে পুরোপুরি অ্যালবামটা করলেন, এই আলাপ তো আমরা শুনবই, কিন্তু আমরা আগ্রহ প্রকাশ করতে চাই যে আপনি মৌলিক গান যেটা করলেন, যে মানে চিত্রা নদী, লুৎফুর হাসানের মধ্যে ছিল হচ্ছে ভুলে যদি আর কোনোদিন প্লাবন করেছি। তো আমরা প্রথমেই আবার চাটগাঁয়ে গানও করলেন, চট্টগ্রামের ফোক গানও করলেন। আমরা একটু মধ্যে চিত্রা নদী এই গানটার সম্পর্কে একটু শুনি, যে এটা কি লুৎফুর হাসান নিজে এসে আপনাকে গানটা শেখালো? লেখা সুর লুৎফুর হাসান ভাইয়ের, উনি গান ছিলে এসেছিলেন। আচ্ছা, তারপরে উনি আমাকে গানটা তুলে দিলেন, আমি তো মহা খুশি। আচ্ছা, কারণ সবাই বিচ্ছেদ বাউল ফোক দেয়, উনি হঠাৎ করে চটুল একটা গান দিয়ে দিছে, আমি তো না পারি যে ওখানে কি করব, আমি নিজেই বুঝতেছি না। আমি এইভাবে মানে ঘুরে 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 গানটা গাচ্ছি আর তুলতেছি। লুৎফর ভাই অনেক খুশি। আচ্ছা, স্বাভাবিক। তো এই গান যে এত ভালোবাসা, এত জনপ্রিয় হবে এটা আমরা ভাবতেও পারিনি। এখনো স্টেজে আমাকে গাইতে হয়, এই গানটা গাইতে হয়। হ্যাঁ, আমরা একটু শুনতে চাই গানটা। রে তালে উঠব দুলে, রে তালে উঠব দুলে, ভাসব নিরবধি, মধ্যে চিত্রা নদী রে বন্ধু, মধ্যে চিত্রা নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে চিত্রা নদী, মধ্যে চিত্রা নদী। বাহ বাহ বাহ, দারুণ 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 দারুণ। আপনি এই ক্যাসেটে আপনি একটা জায়গায় লিখেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন কুমার বিশ্বজিৎকে, আমাদের প্রিয় কুমার বিশ্বজিৎ দা। আবার চট্টগ্রামের আঞ্চলিক গানও করলেন আপনি। আপনি তো চট্টগ্রামের মানুষ না, কিন্তু গানটা শুনে মনে হয় না কলজার ভিতর গাঁথিরাই খুঁতো আরে। তো এটার সাথে কি সম্পর্ক আছে এই কৃতজ্ঞতার বিশ্বদার সাথে? অবশ্যই, কারণ এই অ্যালবামটির সময় আমি আমাদের আসিফ ইকবাল ভাই, কুমার বিশ্বজিৎ দাদা, নকিব খান ভাইয়া,
এই তিনজন মানুষ তো স্ট্যান্ড বাই গাংচিল, ওনারা গাংচিলটা আমাদের ক্লোজ আপ অন 2005-এর ব্যাচ দিয়ে শুরু করলো গাংচিল কোম্পানি, এবং তারপরে এই পুরো অ্যালবামের আরেকজন মানুষকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ফকির শাহাবুদ্দিন দাদা। সো উনি পুরো গান গুছাই রেডি করলেন। উনি সম্ভবত সিলেট অঞ্চলের যে ফোক গানগুলো নাকি না, উনিও চিরাঙের, মানে সব গানগুলো রেডি করা হলো। তো তারপরে লুৎফর ভাইয়ের থেকে গান নেওয়া হলো, এই পাশে হচ্ছে আমাদের হামিদ শাহ থেকে, উনিও হচ্ছে সিলেটের, তো ওনার ওখান থেকে হ্যাঁ জালালি কৈতর ওই গানটি নেওয়া হলো। প্লাবন কোরাশি ভাইয়ের থেকে গান নেওয়া হলো, এবং সমস্ত মানে সব ধরনের গান মিক্সড করে একটা অ্যালবাম করা হলো। এবং আমার মনে আছে যে আমার তো দেখা হয়েছিল শাহ আব্দুল করিম দাদুর সঙ্গে, আমি তো ওনাকে দাদু দেখেছিলাম। দারুণ দারুণ। এই এত এত সাধকের মধ্যে একজন সাধকের সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা। এবং আমি ওনার দোয়া পেয়েছি। কি বললেন উনি? এই মানে ভাগ্য চক্রে বলতে পারেন যে আমাকে উনি জিজ্ঞেস করেছিল তুমি আমাকে চেনো, মানে উনি তখন এই সময় অসুস্থ ছিলেন। আচ্ছা। এবং আমাদের যে লন্ডনে শো হয়েছিল টাওয়ার অফ লন্ডন, রানীর বাড়ির উঠোনে আমাদের অনুষ্ঠানটি হয়েছিল। আচ্ছা। তো এক পাশে বড় করে শাহ আব্দুল করিমের ছবি, এক পাশে আমার একটা পুচকি সালমার ছবি। আচ্ছা। তো এটা আমার জন্য বিরাট পাওয়া ছিল। সেই সময় আসলে সোশ্যাল মিডিয়া বা কোনো কিছু রাখার মানে খুব এই ব্যাপারটা আমি খুব মিস করে যাই, কারণ যদি থাকতো তাহলে আমি এটা রেখে দিতে পারতাম। আসলে এটা এখনকার জন্য বিরাট পাওয়া হতো। তো উনি ওই প্রোগ্রামটা করার পরেই কিন্তু উনি ফুল অসুস্থ হয়ে পড়েন। এবং ওনার সাথে আপনার দেখা হয়েছিল কোথায়? লন্ডনে। ওনাকে উৎসর্গ করে আজকে একটা গান আপনি যদি উৎসর্গ করতে চান। বাউল আব্দুল করিম বলে প্রাণ কান্দে বন্ধু বিহেরে, মনে লয় তার সঙ্গে যাইতাম, মনে লয় তার সঙ্গে যাইতাম সাইদিয়া কুহুল বনে, তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে হে ওরে, তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে, হাত বান্ধিব পাও বান্ধিব আমার, মন বান্ধিব কেমনে, তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে হে ওরে, তোমরা যে বুঝাও গো সখী মনে কি মানে। সালমা, এই ফিলে ছাড়িয়া যায় না রে বন্ধু, এই গানটা একটু হয়ে যাক। তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা বন্ধুরে, এই আমার বাসনা, তোমার না পাইলে আমি বিনা রুগে রুগিরে প্রাণনা ছাড়িয়া যায় ওহ না বন্ধু রে। সিলেটের গান আপনি গাইলেন, চট্টগ্রামের আঞ্চলিক গান, এই গানটা একটু শুনতে চাই, কলজার ভিতর। আমি আসলে শুরুর দিকে সবাই টেনশন করছিল যে আমি অ্যাকসেন্টগুলো ভালোভাবে তুলতে পারবো কিনা। কঠিন তো চট্টগ্রামের হ্যাঁ ভাষাটা। তো আমি আসলে শুনে শুনেই হয়ে গেছে। বিশ্বদা তো ছিলেনই, তো উনি যখন তুলে দিচ্ছেন তখন আমি গিয়েছি। আমার মনে আছে যে এইভাবে করো, এইভাবে এইভাবে ওইভাবে ওইভাবে গাওয়া হয়েছে। দারুণ দারুণ, হয়ে যাক। তুই হইলার কলজার বড় ফরানো রাদান, তোরে সারা নটিকে আর বিদেশ ফরান, আর কোনদিন যায় ভাই, আর কোনদিন যায় ভাই, তোমারে সারে আরে ও ননাই রে, কলজার ভিতর গাথে রাখুম তোমারে, সিনার লগে বন্ধে রাখুম তোরে ও ননাই রে, কলজার ভিতর গাথে রাখুম তোমারে। এই সালমা, ওনার নামে একটা বদনাম আছে, সেটা হচ্ছে উনি কিন্তু তাবিজ করেছিলেন একটা গানের মধ্য দিয়ে। এই তাবিজের কাহিনী আমরা শুনবো বিরতির অপারে, সঙ্গে থাকুন।
sponsored by BTech Expert Hair Care Oil. আপনারা তাবিজ গানের গল্প জানতে চান, সালমার কথা শুনতে চান, গান শুনতে চান, আমরা সালমার সঙ্গে আড্ডাতে চলে যাচ্ছি। সালমা, বিরতির আগে যে কাহিনী বলছিলাম, একটা বদনামের কথা বলছিলাম, যে আপনার একটা গানের মধ্য দিয়ে একটা তাবিজ করে রাখা, এবং বাংলা গানের যারা শ্রোতা, বিশেষ করে লোকগানের শ্রোতারা এক ধরনের মন্ত্রমুগ্ধের মতো ওই তাবিজ করলে যা হয় আর কি, ওইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। এই বশীকরণ তাবিজ নিয়ে যে গানটা আপনি করলেন, ওই গানের ইতিহাসটুকু আমরা একটু জানতে চাই। এই গানটি আমাকে গুরুজি খুব ছোটবেলায় উঠিয়ে দিয়েছিলেন। ওই সেই সময় ক্লোজ আপ ওয়ানে যখন আসলাম, টপ 40-তে এই গানটি করা হয়েছিল। আগে? হ্যাঁ, আগে। আচ্ছা। ওই গানটার সাথে আমার অনেক আগের থেকেই ভালোবাসা ছিল, এবং গানটি গুরুজির কাছ থেকেই আমার শোনা, যে গানটি লিখেছেন হরিলাল রায় এবং সুর করেছেন আমার গুরুজি শফি মন্ডল। হরিলাল রায় হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়ের বাবা। জি, এটা অনেক পুরাতন একটা গান। তাবিজ বানায়া দে গানটা আগে শুনবো, তারপর আমরা এই গান নিয়ে কিছু মজার মজার স্মৃতি আছে আপনার, আমরা জানি, এই গল্পগুলো একটু শুনবো। ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী সহপনে আইসে, ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী সহপনে আইসে। এটা গাওয়ার পরে তো এসএমএস অনেক আসছিল, একদম হাইয়েস্ট সেই সময় 3.5 লক্ষ। এবং মানে তাবিজে যে কাজ হয় এটা জানা গেল তখন। তাবিজ সেটা তো আর আমি করি না, আমি গান গেয়েছি গানের মাধ্যমে। এবং সিলেট অঞ্চল থেকে সোনার উপাধি একটা তাবিজও পেয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল, ওই দিনে আমি ছিলাম। না, আমি গান গাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে একদম মানে স্টেজটা অনেক লম্বা ছিল, যেন আমি হাঁটতে 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 একদম মানে যাই, আবার গাইতে গাইতে আসে, মানে চারিদিক দিয়ে যেন মানুষ আমাকে দেখতে পায়। একদম দেখলাম মাথা থেকে একজন এরকম তাবিজ ঝুলাতে এভাবে এমন করতে করতে চলে আসতেছে। ওই যে তাবিজ বানায় দে বলেছেন, আমি তাকায় দেখতেছি মানে বিষয়টা কি হচ্ছে। পেছনে তখন মিজু স্যারের দিকে তাকাচ্ছি, সব তো আঙ্কেলরা, সব সিনিয়র। তাকায় দেখলাম যে না ঠিক আছে, যেহেতু আরো অনেক আছে। পরে উনি আসছে, পরে আমাকে তাবিজটা দিচ্ছেন, পরে দিল। বিডিআর এর একটা অনুষ্ঠান ছিল সিলেটে। আর এই গান নিয়ে আমেরিকায় নাকি একটা ঘটনা ঘটেছিল, এটা খুবই রিমার্কেবল একটা ঘটনা, এটা একটু শোনা। তো ওইটা আমরা সবাই গিয়েছিলাম, তো আমি গ্রিন রুমে বসেছিলাম, হঠাৎ করে একজন আন্টি এসে আমাকে যখন দেখে, উনি আবেগে একদম মানে কান্না করে দিয়েছিল। তা আমি ভাবলাম যে উনি কেন কান্না করছে। তো পরে বললাম যে আমি আমার সালমাকে কি দিব, কি দিয়ে তাকে খুশি করব। তো আমি দেখতেছি ওনার কানের দুল, গলার চেন, মানে আংটি, এগুলো খুলে খুলে আমাকে দেওয়া শুরু করেছে। মানে এগুলো কি স্বর্ণের ছিল? সব স্বর্ণের ছিল, এবং উনি ওনার এগুলো সব দিয়েছিলেন, এবং সেই জিনিসগুলো এখনো আমার আম্মার কাছে আছেন। আমি এটা রেখে দিয়েছি ওনার স্মৃতি। আমি আম্মাকে বলেছি, আম্মা তুমি এটা ইউজ করো, কখনো এটাকে মানে কোনো কিছুর সাথে এটা কাউন্ট করো না, এটা অনেক ভালোবাসার স্মৃতি। আসলে আমাদের এই যে দুনিয়া, এই আমরা যেভাবে বসবাস করছি আমাদের জীবনে, আজকে থেকে 100 বছর বা 200 বছর আগে আমরা যেখানে বসবাস করছি, এই বিল্ডিংটা আসলে কার ছিল, বা আমার আজকে যেখানে জমি কেনা হয়েছে, এটা 200 বছর আগে কার দখলে যাবে? তো জমি কিন্তু জমিই থাকবে, শুধু মানুষ পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে। আমরা কি করব? আমরা কিছুটা সময় এই যে দুনিয়া, এখানে আমরা একটু ট্রানজিট করব, আবার যেখানকার জিনিস সেখানে ব্যাক করব। বাহ বাহ। তো আমি সুন্দর ফিলোসফি। কখনোই আমার ভিতরে ওই জিনিসটা আনি না। হয়তোবা আমাকে দূর থেকে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বলে না, যে দেখে বোধহয় মনে হয় অনেক মুডি, অনেক রাগী, অনেক অহংকারী, বাট এই অপশনটা আমার মধ্যে কখনোই নেই। আমি সবসময় ভাবি যে আমার দর্শকরা আমার পাশে না থাকলে আমার স্বপ্নগুলো কখনো পূরণই হতো না। সালমা, আমরা যদি আপনার সিনেমার গানে আসি, আপনি সিনেমায় ওইভাবে তো আমরা পেয়েছি কি, আমার জানা নেই। আমি প্রায় 30টা মতো সিনেমাতে আমি গান করেছি সেই সময়টাতে।
আপনার এই গানটা আপনি আগেও করেছেন, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে। এই গানটা তো সিনেমাতেও আমি দেখেছি যে এটা তখন ওটা গাংচিল থেকে দিয়েছে, এটা আমি জানতাম না, আমি জানতাম না। ও আপনি জানতেন না? না, আমি জানতাম না। আচ্ছা, এই গানটা সম্পর্কে একটু শুনি, আমি চাইলাম যারে। এটা খুবই মানে খুবই জনপ্রিয় এটা হয়েছিল আকাশ তখন। দাওনের লেখা এবং আমার গুরুজির টিউন এটা। অনেকেই ভাবে যে, দর্শকদের একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, অনেকের এক ধরনের ধারণা আছে যে সালমা মানে গান না শিখে এসেছে। বিষয়টা কিন্তু তা না, পুরোপুরি গান শিখে এই জায়গায় এসেছেন। যারা দেখেছে তারা জানে, যারা শুনেছে তারা জানে। আমার গুরুজির শীর্ষ তো অনেক অনেক, প্রায় 5000-এর উপরে হবে শীর্ষের তালিকায়। তারপরে আমি ক্লোজ আপ ওয়ান কম্পিটিশনের পরে আবার উস্তাদ সঞ্জীবের কাছেও আমি 4-5 বছর তালিম নিয়েছি। তো ওখানকার স্টুডেন্টরাও জানে যে এখানেও সালমা এসে প্র্যাকটিস করেছে দীর্ঘদিন। তো আমরা যে গানের প্রসঙ্গে ছিলাম, আমি চাইলাম যারা, এই গানটা আমরা শুনতে চাই, কারণ গানটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল আসলে আপনার গায়কিতে। যদি আপনি একটু শোনান। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া আমি থাকিব সুখে। হাইরে ভালোবাসা আমায় করলে নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে। সে এখন বাস করে অন্যের ঘরে, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমরা তো সালমার গান শুনি, সালমা কার গান শুনে? আমি সবার গান শুনি, তার মধ্যে আমার খুব বেশি পছন্দের আর্টিস্ট রুনারেলা ম্যাম, যাকে আমি খুব ভালোবাসি। গুনগুন করে ফেসবুকে আমি অনেক গানই শুনিয়েছি আমার ভক্তদেরকে। আমার ভক্তরা জানে মোটামুটি। জানে না? আচ্ছা, যেহেতু আপনি ওই যে তওবা তওবা ওই লাইনটা আছে না, তোমাকে চাই আমি আরো কাছে, এটা কিন্তু ঈদের সাথে যাবে, একটু তওবা তওবা ব্যাপার আছে, একটু শুনি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, আরে দিল জখম লো আহা एक शरों में लो आहा, हर दिल जख्म लो आहा, एक शरों में लो आहा। আর কোনো উপমহাদেশের আর কোনো কারো গান ভাল লাগে? লতাজির গান শোনা হয়েছে, তারপরে হৈমন্তী শুক্লাজির গান শোনা হয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনা হয়েছে। আসলে আপনি বলছিলেন না লোভ হচ্ছিল, যদিও এটা দৃষ্টতা, কারণ ওনাদের গান গাওয়াটা তো একটা দৃষ্টতা, কিন্তু এক ধরনের কি হয়, ওই যে শ্রদ্ধার্ঘ যদি বলি, ওই হিসাবে কিন্তু আমরা গান গাইতেই পারি, মানে শুনতে পারি আর কি। আপনার লতাজির একটা গান যদি, মানে সালমার কণ্ঠে লতাজির গান, মানে আমরা একটু আনকমন, একটা এক্সক্লুসিভ ঈদের জন্য হতে পারে, যদি একটু শোনান। ওনার গান গাওয়া কতটা টাফ বলেন তো, আমি এমনি পছন্দ করি, গুনগুন করে একটু গাচ্ছি। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সে রাতে দীপ মোর জ্বলেনি, তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফেরাই তারে আনতে প্রেম, একবারে এসেছিল নীরবে। আমরা লতাজি শুনলাম, আমরা হৈমন্তী শুক্লাও শুনবো। আর একটা তথ্য দিয়ে রাখতে চাই, আপনি যে চেয়ারে বসেছেন ওই চেয়ারে কিন্তু হৈমন্তী শুক্লাও বসেছিলেন এবং আমাদের অনুষ্ঠানে উনি এসেছিলেন, এটা আমাদের পরম প্রাপ্তি। তো ওনার একটা গান হয়ে যাক। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবে জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবে জাল বুনতে, কখন যে হয়ে গেছে মুগ্ধ, সে সুরে বিনাম ধরেছি
একে করেছি আমি অবুঝের মতো, একে করেছি আমি অবুঝের মতো, একে করেছি। আজকে সত্যি আমরা মানে আপনার সাথে এই যে একটা ছোট্ট গানের জার্নি করলাম, আপনার সাথে বসে শুনলাম, আমি মুগ্ধ। সালমা, আপনার প্রতি আমাদের সবার দোয়া থাকলো। আমার ধারণা আজকে যারা আপনার গান শুনেছেন, আপনার কথা শুনেছেন, আপনার কথার মধ্যে দিয়ে যে ফিলোসফিগুলো এসেছে, যে ভাবনার জগৎ আপনি তৈরি করেছেন। দর্শক, আরেকটা জিনিস, ওনাকে কিন্তু আমরা জানি যে আপনাকে কুমার বিশ্বজিৎ আদর করে খালাম্মা ডাকতেন। আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সুরকার, সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আপনাকে আম্মা জান ডাকতেন। তার মানে আপনাকে সবাই একটা স্নেহের বাঁধনে আপনাকে রাখতেন, আমরাও আপনাকে তাই রাখি। এই অনুষ্ঠানে এসে আপনার কীরকম লাগলো এটা যদি একটু জানান। খুবই ভালো লাগলো, কারণ প্রথম কথা হচ্ছে সর্বকনিষ্ঠ হিসাবে আমি এই অনুষ্ঠানে আমার আজকে আড্ডা হলো আপনার সঙ্গে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক কিছুই তো মানে অনেক ছোট ছোট গান গাইলাম, মানে মনে হচ্ছিল যে বাসার মধ্যেই আড্ডা দিচ্ছি, ওই পরিবেশটা আপনি মানে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছেন। সালমা, আপনাকে আমাদের স্পন্সর্ড যে কোম্পানি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের পক্ষ থেকে আপনাকে এই উপহার। সালমা, আমরা আজকের উৎসবের অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান আপনার গান দিয়ে শেষ করতে চাই। আমরা আপনার গানের মাধ্যমেই আমরা বিদায় জানাতে চাই আমাদের দর্শকদের। বন্ধুর মুখে সুখের ছায়া দেখলে তারে লাগে মায়া, হাসি মুখে কইলে কথা শান্তি লাগে মনে, বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পীড়িতের বন মারিয়া চাইয়া নয়নে, তোমায় বুঝাই গো কেমনে, তোমার মায়ায় আমায় টানে, দুই নয়নে আছে জাদু বলে মনে পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, এত মায়া লাগে কেন চাইলে তোমার পানে, মনের সুতায় মন বাঁধিয়া আলগা তাই কাটানে, বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধৈরা টানে, পীড়িতের বন মারিয়া ছায়া নয়নে। Sponsored by BTech Expert Hair Care Oil.